শুনতে থাকুন আমাদের আজকের গল্প। লেখক সূর্য মাইতির কলমে ঋষিকেশ সিরিজের গল্প বিশ্বাসে বিষ। মাসখানেক হলো ঋষিকেশের কাছে নতুন কোনো কেস আসেনি, তাই কেসের কাজে বেরোনো না হলেও সকাল বিকেল হাঁটতে বেরোনোটা আমাদের দুজনের রোজকার রুটিন হয়ে গিয়েছে। কিন্তু আজ বিকেলে আমি আর কোথাও যাইনি। আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল দুপুরে খাওয়ার পর থেকেই। অ্যাসিডিটি হয়েছে বোধহয়, তাই ঋষিকেশও আর বেরোনোর কথা উল্লেখ করেনি। ইজি চেয়ারটা হেলান দিয়ে বসে ঋষিকেশ একটা বই পড়ছিল। আমার অস্থিরতা দেখে সে বলল, এরকম উসকুস করছো কেন? পদ্মাবতীর কাছে অ্যাসিডিটির ওষুধ আছে, যাও নিয়ে খেয়ে এসো। না থাক, ও এমনি ঠিক হয়ে যাবে। হুটহাট করে এই ওষুধ খাওয়ার ব্যাপারটা আমার ঠিক পোষায় না। আমাদের কথোপকথনের মাঝেই সিঁড়িতে একটা পায়ের শব্দ শোনা গেল। ঋষিকেশ বই থেকে মুখ না সরিয়েই বলল, নতুন কেস আসছে সুজিত, আর বাড়িতে বসে থাকতে হবে না। কিছুক্ষণ পর একটা মধ্যবয়সী লোক দরজার সামনে এসে দাঁড়ালো। বয়স আন্দাজ 40-42 হবে। তিনি বললেন, ভেতরে আসতে পারি ঋষিকেশ বাবু? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। লোকটি সামনে চেয়ারে বসে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তারপর বললেন, নমস্কার ঋষিকেশ বাবু, আমার নাম জগৎময় বিশ্বাস। বড় বিপদে পড়ে আপনার কাছে এলাম ঋষিকেশ বাবু, আপনি আমাকে বাঁচান। ঠিক কি হয়েছে শান্ত করে বলুন তো ব্যাপারটা। গত 2 দিন ধরে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কে দিচ্ছে, কেন দিচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মেরে ফেলার হুমকি? আচ্ছা, আপনি কিভাবে হুমকিটা পাচ্ছেন? মানে আমি বলতে চাইছি মাধ্যমটা কি? জগৎময় বাবু জামার পকেট থেকে দুটো চিরকুট বের করে ঋষিকেশের দিকে এগিয়ে দিলেন। এই দেখুন ঋষিকেশ বাবু, এই হলো সেই 2টো চিরকুট। ঋষিকেশ একটা চিরকুটের ভাঁজ খুলে পড়ল। সমন এসেছে কাছে, দুয়ারে দাঁড়ায় আছে। এটা গত পরশু রাতের, তাই তো? হ্যাঁ ঋষিকেশ বাবু। ঋষিকেশ এবার দ্বিতীয় চিরকুটটা পড়ল। সময় সে তো নদীর মতো, এবার তোমার পালানা তো। এটা গত রাতের, তাই তো? হ্যাঁ। আচ্ছা জগৎময় বাবু, এই চিরকুটটা কে পাঠাতে পারে বলে আপনি মনে করছেন? আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমার মাথায় কিছুই আসছে না ঋষিকেশ বাবু। কাকে সন্দেহ করা উচিত আর কাকে সন্দেহ করা উচিত নয়, এসব আমি ভাবতেই পারছি না। আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে, ব্যবসার সূত্রে কত মানুষের সাথেই তো প্রতিদিন আমাদের পরিচয় হয়। সবার সাথে তো আর সমান ব্যবহার করতে পারি না। আর তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে আপনা আপনি শত্রু তৈরি হয়ে যায়। তাই কে যে বন্ধু আর কে যে শত্রু তেমনভাবে সামনে থেকে দেখে কিছুই বোঝা যায় না। আপনাদের কিসের ব্যবসা জগৎময় বাবু? আমাদের 2 রকমের ব্যবসা রয়েছে। একটা পূর্বপুরুষের আমল থেকে চলে আসছে এই সুতির বস্ত্রের ব্যবসা। বাবার পরে সেই দায়িত্ব আমার দাদা দুর্বিজয় বিশ্বাস সামলাতো। সেই ব্যবসা সামলাতে সামলাতে তার পাশাপাশি দাদা নিজে চালের ব্যবসা শুরু করেন। প্রথমে আমি ব্যবসার কোনো ব্যাপারেই থাকতাম না। চালের ব্যবসা শুরু করার পর দাদা 2টো দিক একা হাতে সামলাতে না পারায় চালের ব্যবসার দায়িত্ব আমার উপর দেয়। এখন 2টো ব্যবসাই অবশ্য আমি একাই সামলাই। কেন একা সামলানোর কারণটা কি? গত 6 মাস ধরে দাদা আর কোনো কাজ করতে পারেন না। 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টের জেরে দাদা একেবারে পঙ্গু হয়ে যান। সেই থেকে আমাকে একা হাতেই সবটা সামলাতে হয় ঋষিকেশ বাবু। বেশ, বুঝলাম। জগৎময় বাবু, আপনি বললেন যে 6 মাস আগে আপনার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, খুব রিসেন্ট কি কোনো ঘটনা ঘটেছে যেটা আপনাদের কাছে খুবই দুঃখজনক কিংবা আশ্চর্যের বলে মনে হয়? ঋষিকেশের প্রশ্ন শুনে জগৎময় বাবু কিছুক্ষণ মুখ নিচু করে বসে রইলেন। তারপর বললেন, আপনাকে কি বলি ঋষিকেশ বাবু, আমার বৌদি মানে আমার দাদার স্ত্রী আর 4 দিন হলো মারা গিয়েছেন।
গতকালই তার পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কিভাবে মারা গেলেন উনি? বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা গেছে? না, কোনো কারণ জানা যায়নি। এমনি এমনি যে কেন আত্মহত্যা করতে গেল আমরা কেউই কিছু বুঝতে পারছি না। কারোর সাথে কোনো কিছু নিয়ে অশান্তি বা এরকম কিছু হয়েছিল কি? না না, তেমন কিছু হলে তো জানতেই পারতাম। কই, তেমন কিছু তো হয়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছিল? পুলিশ এসেছিল, কিন্তু ওনারা ওই ঘটনাকে আত্মহত্যাই বলেছেন। বাড়িতে আপনারা কে কে আছেন? বর্তমানে আমি, দাদার ছেলে মানে আমার ভাইপো অক্ষয়, আর আমার বিধবা এক দিদি, এছাড়াও কয়েকজন কাজের লোক তো রয়েছে। আপনি বিয়ে করেননি? না ঋষিকেশ বাবু, আমি বিয়ে করিনি। কেন বিয়ে করলেন না কেন? আসলে যাকে চেয়েছিলাম তাকে আমি পাইনি, তাই আর বিয়ে করিনি আমি। আচ্ছা, আপনার ভাইপোর বয়স কত? 15 বছর 1 মাস 7 দিন। আচ্ছা, একটু ভালো করে ভেবে বলুন তো, এই চিরকুটটা আপনার কাছে দরজার দিক থেকে এসেছিল নাকি জানলার দিক থেকে? দরজার দিক থেকে ঋষিকেশ বাবু। আমি একটু রাত করে ঘুমাই, রাতে খুব তাড়াতাড়ি ঘুম আসে না আমার। ঘরের দরজা ভেজানোই থাকে। হঠাৎ দরজায় কিছু একটা আছড়ে পড়ার শব্দ শুনে আমি দরজা খুলে বাইরে আসি, কিন্তু কাউকে কোথাও দেখতে পাই না। আবার পেছন ঘুরে ঘরের ভেতর ঢুকতে যাব, এমন সময় চোখ যায় মেঝের দিকে। পায়ের দিকে তাকিয়ে দেখি কাগজে মোড়া কিছু একটা পড়ে রয়েছে। অনেকগুলো কাগজের ভেতরে এই চিরকুটটা আমি পাই। ঋষিকেশ কিছুক্ষণ হাত জড়ো করে মুখে হাত দিয়ে কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা জগৎময় বাবু, বাড়ির কাউকে কি আপনার সন্দেহ হয় এই ব্যাপারে? না না, আপনি কি বলছেন ঋষিকেশ বাবু? বাড়ির কাকি বা সন্দেহ করব আমি? আছি তো মাত্র 3 জন, তারা সবাই আমার আপন। আর চাকর বাকর যারা রয়েছে তারা অনেক দিনের পুরনো এবং বিশ্বস্ত। কাকি বা সন্দেহ করব বলুন তো আমি? তবুও আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করি যে কেউ আমার ঘরে মাঝরাতে গিয়েছিল কিনা, কিন্তু কারোর থেকেই কোনো সদুত্তর আমি পাইনি। তাই বাধ্য হয়ে আমি আপনার কাছে এলাম ঋষিকেশ বাবু। এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আমি খুব ভয়ে আছি ঋষিকেশ বাবু, খুব ভয়ে আছি। ঠিক আছে জগৎময় বাবু, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান। এই চিরকুট দুটো আমার কাছেই এখন থাক। আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যান। চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করব। খাতায় বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে জগৎময় বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর হাত জড়ো করে বললেন, তাহলে আমি এখন আসি ঋষিকেশ বাবু, বিষয়টা আপনি একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। জগৎময় বাবু ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আমি বললাম, কেসটা তো বেশ জটিল দেখছি। তাহলে কি করবে? যাবে নাকি একবার বিশ্বাস বাড়িতে? একটা চিন্তাপূর্ণ দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে পড়ে ঋষিকেশ বলল, হ্যাঁ, তা তো যেতেই হবে সুজিত, না হলে জানবো কি করে যে খুনি কে? খুনি? এখানে খুনি কোথায় পেলে তুমি? খুন তো এখনো হয়নি, হুমকি এসেছে মাত্র। খালি চোখে অনেক কিছুই দেখা যায় না সুজিত। অনেক সময় খালি চোখে আমরা যা দেখি তা সব সময় সত্যি নাও হতে পারে। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে বাইরের ঘরে এসে দেখলাম ঋষিকেশ তৈরি হয়ে খবরের কাগজটা মুখের কাছে ধরে বসে রয়েছে। কাগজ থেকে চোখ না সরিয়েই সে বলল, ঘুম কেমন হলো সুজিত? হ্যাঁ হ্যাঁ, ভালোই। কালো কি রাত পর্যন্ত লিখছিলে কিছু? আরে আর বলো না, পুজো আসছে, পুজোর সংখ্যায় বেশ কিছু লেখা জমা দিতে হবে, তারই একটা শেষ করলাম কাল। তোমার তো তাহলে এখন খুব চাপ। হ্যাঁ, তা একটু আছে বটে। তাহলে কি এই কেসটা আমি একাই হ্যান্ডেল করব? তুমি তো থাকতে পারবে না বলে মনে হচ্ছে আমার। আরে না না, তা কেন? আমি যাব, অবশ্যই যাব। আমি তোমাকে একা ছাড়বো এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি জানি তুমি আমাকে একা ছাড়বে না, আর তাছাড়া তুমি ছাড়া আমি যে অচল ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অনেকটাই বেলা হলো, আমাদের বেরোতে হবে এবার। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিছুক্ষণ পর তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম।
আমাদের গন্তব্য বিশ্বাসবাড়ি। গন্তব্যে পৌঁছাতে আমাদের বেশ অনেকটাই বেলা হয়ে গেল। বাড়ির দরজায় এসে ধাক্কা দিতেই একজন বৃদ্ধ লোক এসে দরজা খুলে দিল। তার পরনে আধ ময়লা ধুতি, হাফ হাতা ফতুয়া। সে আমাদেরকে ভালো করে জরিপ করে নিয়ে বলল, কাকে চাই? জগৎময়বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, ছোট কর্তা তো বাড়িতেই আছে। আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে এলাম। সেই সময় জগৎময় বাবু সিঁড়ি থেকে নামতে নামতে বললেন, কি হলো গো লালুদা? এই তো ছোট কর্তা এসে পড়েছে। এই যে এনারা তোমার সাথে দেখা করতে এসেছেন। আরে ঋষিকেশ বাবু, আপনারা? আরে দাঁড়িয়ে কেন? আসুন আসুন, বসুন। আপনারা যে সত্যি আসবেন এটা আমি কিন্তু ভাবতে পারিনি। আমরা দুজন সামনে দুটো চেয়ারে বসলাম। জগতময় বাবু আমাদের মুখোমুখি একটা চেয়ারে বসলেন। ঋষিকেশ বলল, গত রাতে কোনো ঘটনা ঘটেছিল নাকি জগৎময়বাবু? না ঋষিকেশ বাবু, কাল রাতে আর তেমন তো কিছু ঘটেনি। আচ্ছা বলুন, চা না কফি? না না জগৎময়বাবু, এখন চা কফি কোনোটাই লাগবে না। তার চেয়ে বরং চলুন আপনার বাড়ির সদস্যদের সাথে পরিচয়টা সেরে নিই। আচ্ছা, বেশ বেশ, চলুন। আমরা চেয়ার ছেড়ে উঠতেই যাচ্ছিলাম, এমন সময় একটা গলা ভেসে এলো। কারা এলো রে জগৎ? সামনে এসে দাঁড়ালেন 50 এক মহিলা। পরনে সাদা শাড়ি, চোখে মুখে দাপটের ছাপ স্পষ্ট। জগৎময় বাবু ওনার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ঋষিকেশ বাবু, এই যে আমার দিদি সর্বজয়া সেন। দিদি, ইনি হলেন ঋষিকেশ বোস, প্রাইভেট ডিটেকটিভ। আর এনার নাম সুজিত। নমস্কার, মাফ করবেন, আমি ডিটেকটিভ নই, আমি সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাটাই আমার কাজ। ঋষিকেশের কথায় জগৎময় বাবু একটু হাসলেন। ও আচ্ছা। সেসব ঠিক আছে, কিন্তু আপনারা এই দুপুরবেলা এসেছেন, না খেয়ে কিন্তু যাবেন না। না না না, আমরা কিছু খাবো না। তা বললে তো শুনব না। এই ভর দুপুরবেলা বাড়িতে অতিথি এলে তাকে না খাইয়ে ছাড়তে নেই যে, এতে গৃহস্থের অকল্যাণ হয়। একই এই বাড়ির লক্ষ্মী ছাড়া দশা হয়েছে। নতুন করে আবার কোনো অমঙ্গল হোক তা আমি হতে দিতে পারবো না। আপনাদের খেয়েই যেতে হবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমরা খেয়েই যাব। তার আগে আপনাকে আমার কিছু প্রশ্ন করার আছে সর্বজয়া দেবী। ঠিক আছে, করুন। কি প্রশ্ন করবেন? আহ, কিছু মনে করবেন না, আমি ওনাকে প্রশ্নগুলো একান্তে করতে চাই জগৎময়বাবু। হ্যাঁ ঠিক আছে, আমারও কিছু কাজ রয়েছে। আমি শ্রেষ্ঠার ঘরে আছি। আপনাদের কথাবার্তা শেষ হলে আপনারা ওখানে চলে আসুন। দিদি, তুমি একটু ওনাদের শ্রেষ্ঠার ঘরটা দেখিয়ে দিও, কেমন? এই বলে জগৎময় বাবু চলে গেলেন। ঋষিকেশ সর্বজয়া দেবীকে প্রশ্ন করল, সর্বজয়া দেবী, আপনার ভাইয়ের বউ মানে দুর্বিজয়বাবুর স্ত্রীর নাম কি ছিল? মালিনী। আপনার সাথে মালিনী দেবীর সম্পর্ক কেমন ছিল? আমার সাথে সম্পর্ক খুব ভালোই ছিল। আমাকে খুব মান দিত সে। কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল। মালিনী দেবী হঠাৎ করে আত্মহত্যা করতে গেলেন কেন? বাড়িতে কোনো কিছু নিয়ে অশান্তি হয়েছিল কি? কোনো রকম কোনো অশান্তির কথা আমি কিন্তু জানতাম না। আমাদের মধ্যে অনেক কিছু নিয়েই কথা হতো। আমাদের সম্পর্ক ভাই বউ আর ননদের মতো ছিল না। আমরা দুই বোনের মতোই মেলামেশা করতাম। বোনের মতো বলছি কেন, ও তো আমার বোনই ছিল। বাড়ির সবার প্রয়োজন অপ্রয়োজন জানতো মালিনী। দুর্বিজয়বাবুর সাথে মালিনী দেবীর সম্পর্ক ঠিক কেমন ছিল? ওনাদের সম্পর্কে কখনো কোনো অসঙ্গতি লক্ষ্য করেছেন নাকি? প্রতিটা সম্পর্কেই মাঝে মাঝে মনোমালিন্য হয়, তাই বলে সেটাকে তো অসঙ্গতি বলা চলে না। অনেকগুলো বাসন একসাথে থাকলে যেমন ঠোকাঠুকি লেগে শব্দ হয়, ঠিক তেমনই সংসারে থাকতে গেলে মন কষাকষি তো হতেই পারে। তাহলে কি আপনি বলতে চাইছেন ওনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছিল আর তার জেরেই? না, মোটেই আমি তা বলছি না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে খুব জোর ঝগড়া ঝামেলা হতে আমি দেখেছি। কিন্তু দুর্বিজয় তো নিজের পায়েই উঠে দাঁড়াতে পারে না, গত 6 মাস হলো।
সে এমন কি বলবে যাতে মালিনীকে একেবারে আত্মহত্যা করতে হলো? কই, আমি তো ওর সাথে এত কাছ থেকে মিশেছি, আমার তো তেমনটা মনে হয়নি। দিব্যি হাসি মুখে সে সমস্ত কাজকর্ম করেছে, সবার সাথে কথা বলেছে। বোঝার তো বিন্দু মাত্র উপায় ছিল না যে তার ভেতরে কি এমন কষ্ট লালিত হচ্ছে। ঠিক আছে, চলুন জগৎময় বাবুর কাছে যাওয়া যাক। হ্যাঁ, আসুন, আমার সঙ্গে আসুন। আমরা সর্বজয়া দেবীর সঙ্গে সেরেস্তার ঘরে গেলাম। জগৎময় বাবু কাজে ব্যস্ত ছিলেন। আমাদের দেখে বললেন, ও, আপনাদের কথাবার্তা শেষ হয়েছে? তাহলে চলুন এবার দাদার সাথে আপনাদের দেখা করিয়ে দিই। হ্যাঁ চলুন। আপনার দাদা নিচের ঘরেই থাকেন তো? হ্যাঁ, এর পাশের ঘরটাতেই দাদা থাকেন। আগে ওপরের ঘরে থাকতেন, দুর্ঘটনার পর থেকে আর হাঁটতে চলতে পারেন না বলে এখন নিচের ঘরেই উনি থাকেন। আমাদেরকে নিয়ে সেরেস্তার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন জগৎময় বাবু। দরজাটা ভেজানো ছিল, আলতো করে ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। জগৎময় বাবু বললেন, দাদা, আসছি। হ্যাঁ ভাই, আয়। ঘরটা খুব একটা বেশি বড় নয়। ঘরটিতে একটিমাত্র পশ্চিমমুখী জানলা, একটা আলনা, একটা খাট, একটা কাঠের টেবিল, এই ঘরটা সাজানো। খাটের পাশে জানলার ধারে হুইল চেয়ারে বসে রয়েছেন দুর্বিজয়বাবু। জগৎময় বাবু বললেন, দাদা, ইনি হলেন সত্যান্বেষী ঋষিকেশ বোস। তোকে বলেছিলাম না কেউ একজন আমাকে হুমকি দিচ্ছে, সেই জন্যই আমি ওনাকে খবর দিয়েছি। নমস্কার ঋষিকেশ বাবু। নমস্কার বিজয়বাবু, কেমন আছেন আপনি? কেমন আর থাকবো, এই তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। বোঝা হয়ে বেঁচে আছি, না পারি নড়তে, না পারি চড়তে। মালিনী একা একা চলে গেল, আমাকে যে কেন নিয়ে গেল না? যাওয়ার কথা তো ছিল আমার, তার পরিবর্তে ও চলে গেল। দুর্বিজয়বাবুর কণ্ঠ থেকে স্পষ্ট আক্ষেপ ঝরে পড়ল। ঋষিকেশ বলল, শান্ত হন দুর্বিজয়বাবু, আমার আপনাকে বেশ কিছু প্রশ্ন করার আছে। প্রশ্ন? হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে আপনার? জগৎময়বাবু, আপনি যদি একটু বাইরে যান তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে বাকি কাজটা সেরে নিই, আপনারা কথা বলুন, তারপর না হয় একসাথে খেতে বসে যাবে। এই বলে জগৎময় বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি দরজাটা ভেজিয়ে দিলাম। ঋষিকেশ দুর্বিজয় বাবুকে প্রশ্ন করল, আচ্ছা দুর্বিজয়বাবু, আপনার স্ত্রী মালিনী দেবী কেন আত্মহত্যা করলেন এ বিষয়ে আপনি কি কিছু বলতে পারবেন? মানে আপনাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ বেঁধেছিল আর তার জন্যই কি উনি? না না ঋষিকেশ বাবু, তেমন কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমার পঙ্গুত্ব আসার পর থেকে হয়তো আমি একটু রকচটা ও খিটখিটে হয়ে পড়েছি। রাগের মাথায় মালিনীকে হয়তো দু চার কথা শুনিয়ে দিতাম, কিন্তু আমি এমন কি করতে পারি যার জন্য সে আত্মহত্যা করবে? হ্যাঁ, আপনার ব্যাপারটা বুঝলাম। আচ্ছা দুর্বিজয়বাবু, আপনার ভাই জগৎময় বাবুর কাছে যে হুমকি চিঠি এসছে সেটা কোন দিক থেকে আসতে পারে বলে আপনি মনে করেন? আমিও ঠিক বুঝতে পারছি না ঋষিকেশ বাবু, কে এমনটা করছে। কোনো শত্রুপক্ষের থেকেই হবে নিশ্চয়, আমি জানি না। একের পর এক এই আঘাত আমি কি করে সহ্য করব? আমার দম বন্ধ হয়ে আসছে ঋষিকেশ বাবু। আপনি একবার চেষ্টা করে দেখুন না, যদি জগৎকে বাঁচাতে পারেন। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব দুর্বিজয়বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। এখন তাহলে আমরা আসি, পরে না হয় আবার আসবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এরপর আমরা দুর্বিজয় বাবুর ঘর থেকে বেরিয়ে এলাম। পাশের সেরেস্তার ঘরে জগৎময় বাবু ছিলেন। দরজা খোলাই ছিল। আমাদের দেখে তিনি বেরিয়ে এলেন। আপনাদের কথাবার্তা শেষ হয়েছে? অনেকটাই তো বেলা হলো, চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আচ্ছা চলুন। আমরা খেতে বসলাম। সর্বজয়া দেবী খাবার পরিবেশন করতে লাগলেন। ভাত, ডাল, পাঁচমেশালি তরকারি, মাছ, মাংস, এলাহি আয়োজন।
বুঝলাম এনারা অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না। খাওয়া দাওয়া শেষ হলে আমরা দোতলার ঘরগুলো দেখতে এলাম। জগৎময়বাবু ওনার ঘরে আমাদের নিয়ে এলেন। ঘরটিতে একটি মাত্র পূর্বমুখী জানলা। ঘরটিতে খুব বেশি আসবাবপত্র না থাকলেও বেশ ছিমছাম সাজানো গোছানো। সমস্তটা ভালো করে দেখে নিয়ে ঋষিকেশ বলল, এটাই আপনার ঘর তাই তো জগৎময় বাবু? হ্যাঁ ঋষিকেশ বাবু, এটাই আমার ঘর। যদিও বেশিরভাগ সময়ই আমার বাইরে বাইরে সময় কাটে, আর বাকি সময়টা নিচে সেরেস্তার ঘরেই কাজে ব্যস্ত থাকি। এই ঘরটা শুধুমাত্র রাতে শোবার ঘর হিসেবেই ব্যবহৃত হয়। বলেই জগৎময় বাবু একটু হাসলেন। ঋষিকেশ বলল, তার মানে এই ঘরের দরজার ওপার থেকেই আপনি চিরকুটগুলো পেয়েছিলেন তাই তো? হ্যাঁ ঋষিকেশ বাবু। ঋষিকেশ মুখে আর কিছু না বলে ঘরটা ভালো করে দেখে নিয়ে বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি থেকে উঠে বা পাশেই ঘরটি জগৎময় বাবুর ঘর। সিঁড়ির সামনে দাঁড়িয়ে কি যেন একটা ভেবে নিয়ে ঋষিকেশ বলল, ওই সিঁড়ির ডান পাশের ঘরটি কার? ওই ঘরটা দাদা বৌদির, কিন্তু দাদার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ওই ঘরে ওরা থাকতো না, ওরা নিচের ঘরেই সবাই থাকতো। ঋষিকেশ দুর্বিজয় বাবুদের ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন একটা ভাবল। চলুন নিচে যাওয়া যাক। হ্যাঁ চলুন। নিচে এসে সবাইকে বিদায় জানিয়ে ঋষিকেশ বলল, তাহলে আমরা এখন আসি। এর মধ্যে যদি কিছু ঘটে আমাকে খবর দিতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ জগৎময় বাবু? না না ঋষিকেশ বাবু, তা তো আমি জানাবই, না জানি আর যাব কোথায়। প্রাণটা তো আমারই, আর বিপদটাও আমারই। এরপর আমরা বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে আরো কিছু কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধে পেরিয়ে গেল। আমরা ফিরতেই পদ্মাবতী গরম গরম চা এনে আমাদের হাতে দিয়ে বলল, তোমরা যে দুপুরে খাবে না সে কথা আগে থেকে জানাতে পারো না? আহা গিন্নি, আমরা কি আর জানতাম যে ওনারা আমাদের না খাইয়ে ছাড়বেন না? ওনারা এমন করে জোর করলেন যে আর না খেয়ে উপায় ছিল না গো। আর তুমি তো জানো, মাথায় কেস ঘুরলে আমার অন্য কথা মাথা থেকে বেরিয়ে যায়। হ্যাঁ জানি, বিশেষ করে আমার কথা। সে যাই হোক, খেয়ে এসেছো ভালো করেছো, কিন্তু এবেলা আমি আর কিছু রান্না করতে পারবো না। ও বেলার সব খাবার পড়ে আছে, ওগুলোই গরম করে দেব। যথা আজ্ঞা দেবী। আরো বেশ কিছুক্ষণ পর রাত নামতেই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে গেলাম। ঘরে এসে আমি লেখালেখি নিয়ে বসেছিলাম। আজকেও একটা লেখা বেশ কিছুটা এগিয়ে রাখতে হবে। রাত কতটা গভীর হয়েছে ঠিক খেয়াল নেই। এমন সময় হঠাৎ বাইরের ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি কলটা রিসিভ করব বলেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। তার আগেই দেখলাম ঋষিকেশ কলটা রিসিভ করল। ফোনের ওপারে কি কথা হচ্ছিল সেটা শুনতে না পেলেও এপারে ঋষিকেশের কথা শুনতে পেলাম। হ্যালো, হ্যাঁ জগৎময় বাবু বলুন, এত রাতে কল করলেন, আবার কিছু ঘটেছে নাকি? কি বলছেন? কি আবার হুমকি পেয়েছেন? কি লেখা আছে তাতে? এরপর কিছুক্ষণ চুপ করে ওপারের কথাগুলো শুনল ঋষিকেশ। ঠিক আছে, আপনি একটু সাবধানে থাকুন আজকের রাতটা। আমি আগামীকাল আপনার বাড়িতে আসছি। এত দূর বলে ফোনটা রেখে দিল ঋষিকেশ। আমি তার সামনে গিয়ে বললাম, কি হয়েছে ঋষিকেশ? এত রাতে কার ফোন? জগৎময় বাবু ফোন করেছিলেন। কেন, আবার কিছু হয়েছে নাকি? আবার হুমকি এসছে ওনার ওপর। এবারে কি লিখেছে? ভুল করলি বাঁচাতে চেয়ে খবর দিলি বোসকে, মরণ ফাঁদে পড়লি এবার কে বাঁচাবে আর তোকে। শত্রু তো খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। সব সময় নজর রেখেছে জগৎময় বাবুর উপর। ওনার যদি কোনো বিপদ হয়ে যায়? না সুজিত, আমার তো তা মনে হয় না। হ্যাঁ, এটা ঠিক যে শত্রু হয়তো জগৎময় বাবুর খুব কাছাকাছি রয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আমাদের কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যাও, আর বেশি রাত করো না, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল বেরোতে হবে আবার। এই বলে ঋষিকেশ ঘরে চলে গেল। আমিও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। আর বিশেষ কিছু লিখে উঠতে পারলাম না।
সকালে ঘুম থেকে উঠে বসার ঘরে এসে দেখলাম ঋষিকেশ তৈরি হয়ে বসে আছে। আমাকে দেখে সে বলল, উঠেছো সুজিত? যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর শোনো, কয়েকটা জামা কাপড় সঙ্গে নিয়ে নিও, হয়তো 1-2 দিন আমাদের ওখানে থাকতে হতে পারে। সেই মতো আমি কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম। তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বাস বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে দেখলাম জগৎময় বাবু চিন্তিত মুখে বসে আছেন। আমাদের দেখে এক প্রকার তিনি ছুটে এলেন, উত্তেজিত হয়ে বললেন, এসব এসব কি হচ্ছে বলুন তো ঋষিকেশ বাবু? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো এমন কাউকে মনে করতে পারছি না যার সাথে আমার এতটা শত্রুতা থাকতে পারে, যাতে করে সেই শত্রু আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। এই শত্রু আমার জানা নাকি অজানা, আমার মাথায় কিছু ঢুকছে না, আমি কিছু বুঝতে পারছি না। আপনি একটু শান্ত হন জগৎময় বাবু, এত উত্তেজিত হবেন না। শত্রু তাহলে আপনাকে দুর্বল ভাববে। শত্রুকে শক্তিশালী ভাবা ভালো, কিন্তু নিজেকে একেবারে দুর্বল ভাবাটাও কোনো ভালো ব্যাপার নয়। কিন্তু আসুন, বসবেন, আসুন। জগৎময় বাবু ঋষিকেশের কথায় একটু শান্ত হলেন। আমরা তিনজনেই চেয়ারে এসে বসলাম। কি বলি বলুন তো ঋষিকেশ বাবু, কোনো কাজেই তো আর মন বসাতে পারছি না। সব কিছু যেন কেমন উমকে গেছে। হ্যাঁ, সেটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনারা তো বিচলিত হলে চলবে না। শত্রুকে এটা বুঝিয়ে দিলে চলবে না যে আপনি ভীষণ ভয় পেয়েছেন। শুধু ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, কারণ বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকেই আসতে পারে। তাহলে আমার এখন কি করণীয় ঋষিকেশ বাবু? আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু নিজের কাজে মন দিন। আমরা কয়েকটা দিন এখানেই আছি, আপনার কোনো চিন্তা নেই। আমি আপনার কোনো বিপদ হতে দেব না। চলুন, আপনার ঘরটা একবার ভালো করে দেখে আসি। হ্যাঁ, চলুন। আমরা দোতলায় জগৎময় বাবুর ঘরে এলাম। ঋষিকেশ পূর্ব দিকে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। উপর থেকে নিচের দৃশ্যটা কিছুক্ষণ ভালো করে দেখে নিয়ে এসে বলল, আপনার ঘরের এই জানলাটি কি রাত্রিবেলা বন্ধ থাকে? না না, সব সময় জানালাটা খোলাই থাকে, শুধুমাত্র ঝড় বৃষ্টির সময় বন্ধ থাকে। বুঝতেই পারছেন, ঘরে একটি মাত্র জানলা, হাওয়া বাতাস খেলার জন্য ওইটুকুই সম্বল। আর এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামে, তাই প্রায় কম খোলা হয় বলা চলে। গত রাতেও তো বৃষ্টি এসেছিল। বুঝলাম, ঠিক আছে, চলুন। ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে দরজার সামনে এসে আবারও দাঁড়িয়ে গেল ঋষিকেশ। মেঝের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিয়ে বলল, চিরকুটটা ঠিক কোথায় পড়ে থাকতে দেখেন আপনি জগৎময়বাবু? এই দরজা ঠিক সামনেটাতেই পড়েছিল চিরকুটটা। আচ্ছা, তার মানে হয় বাইরের কেউ এসে চিরকুটটা দরজার সামনে ফেলে যাচ্ছে, আর তা না হলে বাড়িরই কেউ এই কাজটা করছে। আপনি কি বলছেন ঋষিকেশ বাবু? বাড়ি কেউ কেন এমনটা করতে যাবে? হয়তো এমনটাও হতে পারে যে বাইরের কেউ ভয় দেখিয়ে তাকে দিয়ে এটা করাচ্ছে। এমনটা হওয়া কিন্তু মোটেই অসম্ভব নয় জগৎময়বাবু। ছাড়ুন এসব কথা, চলুন এখন নিচে যাই। আপনি শুধু চোখ কান খোলা রেখে নিজের কাজে মন দিন, একদম ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু শত্রু আরও চেপে বসবে, সেটা কিন্তু একদমই হতে দিলে চলবে না। ঠিক আছে ঋষিকেশ বাবু, আপনি যখন আমার সঙ্গে আছেন, আমার আর কোনো চিন্তা নেই। এরপর সারাদিন সব স্বাভাবিক, কোনো রকমে দিনটা কাটল। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের জন্য যে ঘরটি বরাদ্দ করা হয়েছে সেই ঘরটিতে এলাম। ঋষিকেশ নিচের ঘরে থাকতে চেয়েছিল, কিন্তু নিচের ঘর একটিও ফাঁকা না থাকায় আমাদেরকে উপরের ঘরে থাকতে দেওয়া হয়েছে। ঘরে এসে আমি একটু লেখালেখি নিয়ে বসেছিলাম। পুজোর আর বেশি বাকি নেই, লেখাগুলো একে একে কমপ্লিট করে জমা দিতে হবে। ঋষিকেশ জানলার পাশটাতে চেয়ারে একটা বই মুখে বসেছিল। খাতা থেকে মুখ না সরিয়েই আমি বললাম, আজকে সারা রাত জেগে থাকবে নাকি? আমার কথার সরাসরি উত্তর না দিয়ে অন্য মনস্কভাবে ঋষিকেশ একটা ছড়া কাটতে লাগলো। হঠাৎ করে রাত দুপুরে লাগছে চোখে ধাঁধা, সিগারেট দিচ্ছে যে টান, পোশাকটা তার সাদা। আমি অবাক হয়ে ঋষিকেশের দিকে তাকালাম। দেখলাম সে জানালা দিয়ে বাইরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবাক হয়ে বললাম, এসব কি বলছো তুমি? এত রাতে ছড়া কাটছো কেন?
রহস্য সুজিত, রহস্য। তোমার লেখালেখি কতদূর? হ্যাঁ, অনেকটাই এগিয়েছে। অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তুমি ঘুমো, আমি আর কিছুটা লিখে তারপর আসছি। ও, তুমি এখনো লিখবে? ঠিক আছে, আমিও না হয় বসে থাকি আর কিছুক্ষণ। আরে না না, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি কেন বেকার জেগে থাকবে? বেকার কোথায়, এই তো বই পড়ছি, প্রকৃতির দৃশ্য দেখছি। এগুলো বুঝি কাজ নয়? হ্যাঁ, ঠিক আছে, বসে থাকো। তোমার সাথে কথায় কবে আমি পেরেছি। রাতে ঘুমোতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে ঘুমটা ভাঙল দেরি করে। আমরা তৈরি হয়ে নিচে নেমে এলাম, আর নিচে নেমে আসতেই সর্বজয়া দেবী বললেন, এই তো আপনারা চলে এসেছেন। আমি এক্ষুনি ভাবছিলাম লালুকে দিয়ে আপনাদের ডাকতে পাঠাবো। না না, তার কোনো দরকার ছিল না। আসলে সুজিত লেখক মানুষ তো, রাত জেগে লেখালেখি করে, কালও তাই করেছিল। আমিও ওর সাথেই জেগেছিলাম, তাই আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, বসুন, জলখাবারটা খেয়ে নিন। আমরা চেয়ার টেবিলে জল খাবার খেতে বসলাম। লুচি, পটল ভাজা, সাদা আলুর তরকারি, মিষ্টি। খেতে বসে ঋষিকেশ বলল, জগৎময় বাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। উনি কি কোথাও বেরিয়েছেন নাকি? হ্যাঁ, জগৎ ব্যবসার কাজে একটু বেরিয়েছে, দুপুরের আগেই ফিরে আসবে বলেছে। আপনাদের আর কটা লুচি দিই? না না, আমাকে আর না, আপনি বরং সুজিতকে দিন। মুখে খাবার থাকায় আমি ঠিক মতো কথা বলতে পারলাম না। সর্বজয়া দেবী আমার পাতে আরও কয়েকটা লুচি দিয়ে দিলেন। ঠিক এই সময় একজন বাড়িতে ঢুকলেন। তাকে দেখে সর্বজয়া দেবী বললেন, ডাক্তারবাবু, আপনি চলে এসেছেন। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। চা খেয়ে তারপর বিজয়কে দেখতে যাবেন। আজ আমার একটু তাড়া আছে সর্বজয়া দেবী, একটু তাড়াতাড়ি করুন দয়া করে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ডাক্তার একটা চেয়ারে বসল। আমি তখনও খাচ্ছিলাম। ঋষিকেশ আমার পাশ থেকে উঠে গিয়ে ডাক্তারের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। নমস্কার ডাক্তারবাবু, আমার নাম ঋষিকেশ বোস। নমস্কার। দুর্বিজয় বাবুর ব্যাপারে আপনার সাথে কিছু আমার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দুর্বিজয় বাবুর ঠিক কি হয়েছে, মানে আমি বলতে চাইছিলাম, উনি কি কোনোদিনই আর হাঁটতে পারবেন না? আপনি নিশ্চয়ই দুর্বিজয় বাবুর অবস্থাটা দেখেছেন ঋষিকেশ বাবু। ওনার শরীর এবং মনের যা অবস্থা, তাতে জানি না আমি কতদূর কি করতে পারবো। তবে আপাতত শরীরের কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সর্বজয়া দেবী ডক্টরকে চা দিয়ে গেলেন। চা খেয়ে ডক্টর দুর্বিজয় বাবুর ঘরে চলে গেলেন। ঋষিকেশ আর আমিও ডাক্তারের পেছন পেছন দুর্বিজয় বাবুর ঘরে ঢুকলাম। দুর্বিজয় বাবু বললেন, এসেছেন ডাক্তারবাবু, আর চিকিৎসা করি কি হবে বলুন তো? সবই শেষ, কি আর বাকি আছে জীবনের? এই ছাই পাশ ওষুধপত্রে কোনো কাজ হবে না। তার চেয়ে একটু বিষ যদি দিতে পারেন তো দিন, নিশ্চিন্তে একটু ঘুম দিই। ক্লান্ত পরিশ্রান্ত এই জীবনে ওই রকম একটা ঘুমের খুব প্রয়োজন, বুঝলেন? খুব প্রয়োজন। এসব আপনি কি বলছেন দুর্বিজয় বাবু? চুপ করুন, চুপ করুন, একদম এসব কথা বলবেন না। এসব কথা মাথায় আনবেন না একদম। মনে জোর আনুন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কি হবে? আর কি ঠিক হবে ডাক্তারবাবু? আচ্ছা ঠিক আছে, দেখুন যদি কিছু ঠিক করতে পারেন। এরপর ডক্টর আমাদের দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ঋষিকেশ বাবু, কিছু মনে করবেন না। আমি একাই ওনার চিকিৎসা করি। এই সময় এই ঘরে কেউ থাকে না। চিকিৎসার সময় সামনে কেউ থাকলে আমার একটু অসুবিধা হয়। তাই বুঝতেই পারছেন, যদি একটু। বুঝেছি ডক্টর, ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি ঘর থেকে। আমরা দুর্বিজয় বাবুর ঘর থেকে বেরিয়ে এলাম। আমরা বেরিয়ে আসতেই দরজাটা বন্ধ হয়ে গেল। কি হলো বলো তো ব্যাপারটা? এত কিছু ব্যাপার বুঝে কাজ নেই, ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো। কোনো বিষয় ঋষিকেশের এত গা ঝাড়া ভাব আগে কোনো দিন দেখিনি।
আমি একটু অবাক হয়েই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? তুমি ব্যাপারটাকে একেবারেই আমল দিচ্ছ না যে? সব কিছুতেই এত আমল দিলে চলে না সুজিত। আচ্ছা, দুর্বিজয়বাবুর ছেলে কি স্কুলে বেরিয়ে গিয়েছে? তা তো জানি না। চলো একবার সর্বজয়া দেবীকে জিজ্ঞেস করে দেখি। বসার ঘরে এসে দেখলাম সর্বজয়া দেবী বাড়ির কাজে ব্যস্ত। সর্বজয়া দেবী, আপনার ভাইপো অক্ষয় কোথায়? কাল থেকে এসছি, ওর সাথে একবারও দেখা হয়নি, কথাও হয়নি। ও কি স্কুলে গিয়েছে নাকি? হ্যাঁ, হে কিছুক্ষণ আগেই স্কুলে গেল। মাকে হারিয়ে ছেলেটা একেবারে মুষড়ে পড়েছে, বাড়িতে বেশিক্ষণ থাকেও না। কি জানি সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়। যেটুকু সময় বাড়িতে থাকে বাড়ির কারোর সাথে তেমন কথাবার্তাও বলে না। কি যে হলো ছেলেটার ভগবানই জানেন। সদ্য মাকে হারিয়েছে, এমনটা তো হওয়া স্বাভাবিক। আচ্ছা, অক্ষয় বাড়ি ফিরলে আমাকে একবার খবর দেবেন, ওর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি না অক্ষয় আপনার সাথে কথা বলতে রাজি হবে কিনা, কিন্তু আমি অবশ্যই বলবো ওকে। কোনো রকমে সারাদিনটা কাটল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর ঋষিকেশ দুজনেই একটু ভাত ঘুম দিয়ে দিলাম। ঋষিকেশ বলেছিল, এবেলা একটু ঘুমিয়ে নাও সুজিত, রাতে হয়তো জেগে থাকতে হতে পারে। আমি আর কোনো প্রশ্ন করিনি। বিভিন্ন কেসে বিভিন্ন সময় রাত জাগার পরিস্থিতি আসে, আর তাছাড়া লেখালেখির জন্য আমাকে এমনিতেই রাত জাগতে হয়। তাই দুপুরে একটু ঘুমিয়ে নিলে আখেরে লাভই হবে। সন্ধেবেলায় আমরা বসার ঘরে এলাম। সবাই সেখানেই উপস্থিত ছিল। চা খেতে খেতে জগতময় বাবু বললেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো ঋষিকেশবাবু? আরে না না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন কিন্তু। অবশ্যই জানাবো জগৎময় বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। চা পর্ব শেষ হতেই ঋষিকেশ বলল, আচ্ছা, অক্ষয় কি বাড়ি ফিরেছে? হ্যাঁ, অক্ষয় কিছুক্ষণ আগেই ফিরেছে। ও ওর ঘরেই আছে। এখন একদম ঘর থেকে বেরোতেই চায় না ছেলেটা। আবার যে কবে স্বাভাবিক হবে কে জানে। আমি ওর চাটা ওর ঘরে গিয়েই দিয়ে আসবো। হ্যাঁ চলুন, আমরাও যাই আপনার সাথে, ওর সাথে একটু কথা বলাটা জরুরি। ঠিক আছে, চলুন। সর্বজয়া দেবীর সঙ্গে আমরা অক্ষয়ের ঘরে এলাম। দরজা ভেতর থেকে খোলাই ছিল। অল্প ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। অক্ষয় জানলার দিকে মুখ করে বসেছিল। চাটা খেয়ে নে বাবাই। যেভাবে বসেছিল ঠিক সেভাবেই অক্ষয় উত্তর দিল, টেবিলে রেখে দিয়ে যাও। বাবাই, এনারা তোর সাথে একটু কথা বলতে চান বাবা। কারা? বলেই পিছনে ফিরে তাকালো অক্ষয়। তারপর আমাদের দেখে চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো সে। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আপনারা কারা? আমি ঋষিকেশ বোস। অক্ষয় ভ্রু কুঁচকে কি যেন একটা ভেবে নিয়ে বলল, আপনি সত্যান্বেষী ঋষিকেশ বোস? হ্যাঁ। আর আপনি সুজিতেশ বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। আমাদের পরিচয় পেয়ে তার চোখে মুখে একটা উৎফুল্লতা ফুটে উঠল, কিন্তু কিছুক্ষণ বাদেই সেই উৎফুল্লতা কেটে গিয়ে দেখা দিল দুঃখ হতাশার ভাব। ঠিক আছে বাবাই, তুই ওনাদের সাথে কথা বল। আমি তাহলে এখন আসি। এই বলে সর্বজয়া দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। ঋষিকেশ প্রশ্ন করল, তোমার নাম অক্ষয়, তাই তো? হ্যাঁ। তুমি সারাদিন বাড়ি ফেরো না কেন? স্কুল ছুটির পরে কোথাও যাও? আমার বাড়িতে আসতে ভালো লাগে না। মা ছিল আমার, কত খোঁজ রাখতো। আমার জন্য ভাত আঁকলে বসে থাকতো। এখন আর কেউ ভাত আঁকলে বসে থাকে না, কেউ ভালোবাসে না আমায়, কেউ না। মা কেন আমাকে ছেড়ে চলে গেল আমি জানি না, কিন্তু তারপর থেকেই আমার আর কিছু ভালো লাগে না। বলতে বলতে কেঁদে ফেলল অক্ষয়। ঋষিকেশ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না অক্ষয়, যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু তোমার মা কিভাবে মারা গেলেন তা কি তুমি জানো? সবাই তো বলেছিল আমার মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তুমিও কি তাই মনে করো? তোমার মা কি তোমাকে এই বিষয়ে আগে থেকে কিছু বলেছিল? না না না, আমার মা আত্মহত্যা করেনি। আমার মা আত্মহত্যা করতে পারে না। মা আমাকে ছেড়ে যেতে চাইবে কেন? কেন বলুন তো? আমি কি মায়ের কেউ নয়? তার মানে তুমি বলতে চাইছো তোমার মা আত্মহত্যা করেনি, তাই তো?
না না না, মা আত্মহত্যা করেনি। তুমি কি এ বিষয়ে কিছু জানো অক্ষয়? আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি জানি মা কিছুতেই আত্মহত্যা করতে পারে না। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তোমার কথা। অক্ষয়, একটা কথা বলো তো, তোমার বাবা মার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল? ওনারা কি খুব ঝগড়াঝাটি করতেন? এমনিতেই ওরা সবার সামনে ভালোভাবেই থাকতো, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে নিজেদের মধ্যে রাগ পুষে রেখেছিল ওরা। প্রতিদিন রাতে ঝগড়া হতো মা বাবার মধ্যে। আমার পাশের ঘরটাই মা বাবার ঘর ছিল। রোজ রাতে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করত। বাবা একদম পছন্দ করতো না আমাকে। বাবা মাকে বলতো আমি নাকি তার অবৈধ সন্তান, আমি নাকি বাবার ছেলে নই। আমার মনে হয় আমি ছিলাম ওদের ঝগড়াঝাটির মূল কারণ। আমার জন্যই আমার জন্যই মাটা মরে গেল। এই বলে অক্ষয় আবার কাঁদতে লাগলো। তুমি এরকমটা ভেবো না অক্ষয়, তোমার জন্য কিচ্ছু হয়নি। নিজেকে তুমি অপরাধী ভেবো না, এতে তোমার কোনো দোষ নেই। কান্নাকাটি করো না তুমি। ঋষিকেশ আমাকে ইশারা করল। বুঝলাম এখন অক্ষয়কে একা ছেড়ে যাওয়াই ভালো। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি অক্ষয়। তুমি একদম নিজের সম্বন্ধে উল্টোপাল্টা ভাববে না। আবার দেখা হবে। এই বলে আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। ক্রমেই ধীরে ধীরে রাত বাড়ল। বাড়ির সবাই যে যার খাওয়া দাওয়া করে ঘরে ঘুমোতে চলে গিয়েছে। আমরাও ঘরে চলে এসেছি। আমি লেখালেখি নিয়ে আবার বসে পড়লাম। কিছুক্ষণ পর ঋষিকেশ বলল, সময় হয়ে গিয়েছে, এবার কাজে নামতে হবে। কিসের সময়ের কথা বলছো? কোন কাজে নামতে হবে? সেটা সময় হলেই বুঝতে পারবে সুজিত। তুমি লেখো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ এখন এত রাতে? চিন্তা করো না, এই বাড়ির বাইরে কোথাও যাচ্ছি না, এই বাড়ির মধ্যেই থাকবো। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ৭-৫ ভেবে তার উদ্দেশ্য কিছুই বুঝতে পারলাম না। অগত্যা আবার লেখায় মন দিলাম। প্রায় আধ ঘন্টা পর সে আবার ফিরে এলো। কি হলো? কোথায় গিয়েছিলে? ঋষিকেশ ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল, রহস্যের জাল জট পাকিয়ে মগ ডালে আটকে ছিল, সেই জটটাই খুলতে গিয়েছিলাম। মাঝে মাঝে তুমি এমন সব রহস্যজনক কথাবার্তা বলো, কিছুই মাথায় ঢোকে না। কি যে করছো তুমি, কিছুই বুঝছি না বাবা। বুঝবে বুঝবে, সবটাই বুঝতে পারবে সুজিত, একটু সবুর করো খালি। আমি কাউকেই ধোঁয়াশায় রাখবো না, সবাই সবটাই জানতে পারবে। যাকে, এখন সেসব কথা থাক। তোমার লেখালেখি হলো? আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আমি কিন্তু এবার ঘুমাবো। না, এখনো বেশ কিছুটা বাকি রয়েছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি লেখাটা শেষ করে তারপর ঘুমাবো। ঠিক আছে, তুমি লেখো, কিন্তু বেশি রাত করো না। আমি ঘুমলাম কিন্তু। এই বলে ঋষিকেশ বিছানায় গা এলিয়ে দিল। লিখতে লিখতে একসময় আমার চোখ বুজে আসছিল, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকাতে ভুলে গিয়েছিলাম, তাই তখন ঠিক কটা বাজে খেয়াল নেই। সকালে পূর্বমুখী জানালা থেকে সূর্যের নরম আলো গায়ে পড়তে আমার ঘুম ভাঙল। এক প্রকার ঘেমে গিয়েছি বলা চলে। উঠে দেখলাম ঋষিকেশ ঘরে নেই। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে নেমে এসে দেখলাম সে সবার সাথে খোশ গল্প জুড়েছে। আমাকে দেখে বলল, এসো এসো সুজিত, ঘুমোলো? তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি। আসো, দাঁড়িয়ে থেকো না, বসো। আমি তার পাশের চেয়ারে বসে পড়লাম। ঋষিকেশকে আজ বেশ চিন্তামুক্ত লাগছে। ও কি তাহলে কেসটার সমাধান করে ফেলল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ির চাকর লালু আমাকে চা দিয়ে গেল। আমি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ঋষিকেশের দিকে তাকিয়ে থাকলাম। সে বলল, এ কি সুজিত, চা তো ঠান্ডা হয়ে গেল, চাটা খাও। তারপর কানের সামনে মুখ এনে বলল, এত বেশি চিন্তা করো না, একটু পরেই সব জানতে পারবে। এরপর জগৎময় বাবুকে উদ্দেশ্য করে সে বলল, দুর্বিজয় বাবুকে চেক আপ করতে ডাক্তার কখন আসবেন জগৎময় বাবু? এই তো আসার সময় হয়ে গিয়েছে। কেন, কিছু দরকার নাকি ওনার সাথে? হ্যাঁ, তা তো আছেই। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো ঋষিকেশ বাবু?
আজ আমাকেও বেরোতে বারণ করলেন, আর সেই কখন থেকে তো বসেই রয়েছি। বলবো জগৎময়বাবু, সবটাই বলবো। ডাক্তারবাবু এলেই সবটা জানতে পারবেন। আসলে আমি সবাইকে একটু একসাথে চাইছি। ঋষিকেশের পরিকল্পনা আমি কিছুই বুঝতে না পারলেও এটা বুঝতে পারছি যে রহস্যের জাল ভেদ করে ফেলেছে সে। কিছুক্ষণ পরে ডক্টর আসতেই আসল ব্যাপারটা বুঝতে পারলাম। এই তো ডাক্তারবাবু চলে এসেছেন। আসুন ডাক্তারবাবু আসুন। এই লালুদা, ওনার চাটা একটু দাও। সর্বজয়া দেবী রান্নাঘর থেকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, দুর্বিজয়বাবু কি তাহলে কোনোদিনই আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না? ঋষিকেশের কথায় ডক্টর যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমি তো আপনাকে গতকালই বললাম ঋষিকেশ বাবু, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি যাতে করে উনি খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারেন। বাদ বাকিটা ভগবানের হাতে, আমার হাতে তো কিছুই নেই। ডক্টর কোনো রকমে চাটা শেষ করে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। আমি তাহলে এখন দুর্বিজয় বাবুকে দেখে আসি। ঋষিকেশ বাবু, আবার পরে কথা হবে। না না ডাক্তারবাবু, আপনি বসুন। আজ আপনাকে কষ্ট করে দুর্বিজয়বাবুর ঘরে যেতে হবে না। আজ দুর্বিজয়বাবু এখানেই আসবেন। মানে? মানেটা না হয় একটু পরেই বুঝতে পারবেন। জগৎময়বাবু, আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে একটু দুর্বিজয়বাবুকে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ ঋষিকেশবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পর জগৎময় বাবু হুইল চেয়ার ঠেলে দুর্বিজয় বাবুকে বসার ঘরে নিয়ে এলেন। কি ব্যাপার ঋষিকেশ বাবু, আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ঘর থেকে বেরোনোটা পছন্দ করি না, আপনি তো সেটা জানেন। হ্যাঁ দুর্বিজয়বাবু, সেটা তো সবার চোখের সামনে, কিন্তু সবার চোখের আড়ালে তো আপনি বেরোন। কি বেরোন না? ঋষিকেশের কথা শুনে দুর্বিজয় বাবু কেমন উসখুস করতে লাগলেন। হঠাৎ করেই ঘামতে শুরু করেছেন তিনি। আমতা আমতা করে বললেন, এইসবের মানে কি? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি বেরোই মানেটা কি? আপনি কি আমাকে ঘর থেকে বেরোতে দেখেছেন? শুধু ঘর থেকে কেন, আপনি তো বাড়ি থেকেও বেরোন। কি বেরোন না? আপনি কি বলছেন ঋষিকেশবাবু? দাদা একা একা কি করে বেরোবে? দাদা তো... হ্যাঁ, আপনার দাদা পঙ্গু, কিন্তু সেটা সবার চোখের সামনে। কিন্তু সবার চোখের আড়ালে তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। এতক্ষণ সর্বজয়া দেবী চুপ করেই ছিলেন। এবার বললেন, এসব হিয়ালি বন্ধ করে আপনি ঠিক কী বলতে চাইছেন সেটা একটু খোলসা করে বলুন তো ঋষিকেশ বাবু। বলছি সর্বজয়া দেবী, বলছি। বলবো বলেই তো আপনাদের সবাইকে একসাথে ডাকা। আমি বলতে চাইছি, দুর্বিজয়বাবু সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। ওনার শরীরে কোনো রকম কোনো অসুস্থতা নেই, ওনার কিচ্ছু হয়নি। ওনার এই হুইল চেয়ারে বসে থাকা থেকে শুরু করে সমস্তটাই একটা অভিনয় ছাড়া আর কিচ্ছু নয়। অভিনয়? কি প্রমাণ আছে আপনার কাছে যে বিজয় সমস্তটাই নাটক করছে? প্রমাণ আছে সর্বজয়া দেবী। দুর্বিজয়বাবুর পায়ের দিকটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন কাদা লেগে আছে। গতকাল দুপুরে বৃষ্টি হয়েছিল। আপনাদের তো পাকা বাড়ি, ঘরের ভিতরে নিশ্চয়ই কাদা থাকবে না। আমরা সবাই দুর্বিজয় বাবুর পায়ের দিকে তাকালাম। দেখলাম সত্যি অনেকটা কাদা শুকিয়ে রয়েছে। দাদা, তোর পায়ে কাদা এলো থেকে? তার মানে তুই সত্যিই এতদিন... কিন্তু এত কিছু আপনি বুঝলেন কি করে ঋষিকেশ বাবু? আসলে দুর্বিজয়বাবু এতদিনের অভ্যাসটা ছাড়তে পারেনি। প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর বাগানে গিয়ে কিছুক্ষণ পাইচারি করা ওনার বহুদিনের অভ্যেস। সেই অভ্যেসবশতই উনি প্রতিদিন রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়লে বাগানে গিয়ে পাইচারি করেন। ওপরের যে ঘরটাতে আমাদের থাকতে দেওয়া হয়েছে, সেই ঘরের জানলা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। পরশুদিন রাতে সুজিত লেখালেখির কাজে ব্যস্ত ছিল, আমিও ওর সাথেই জেগেছিলাম। তখনই আমার চোখে পড়ে বাগানে কেউ একজন পাইচারি করতে করতে সিগারেট খাচ্ছে। অনেকক্ষণ ভালো করে দেখার পরে আমি ব্যাপারটা বুঝতে পারি, কিন্তু তখনও পুরো ব্যাপারটা আমার কাছে ধোঁয়াশাই ছিল। তারপর গতকাল সকালে ডাক্তারের ব্যবহারে আমার সন্দেহটা আরও দৃঢ় হয়। উনি দুর্বিজয়বাবুর চিকিৎসা করার সময় ঘরে কাউকে থাকতে দেন না, কিন্তু কেন? ঠিক এই জায়গাটায় আমার সন্দেহের মূল কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ধোঁয়াশা কিছুতেই কাটছিল না।
সেই ধোঁয়াশা কাটলো গতকাল রাতে আমি তককে ছিলাম। সেই সময় সুজিত লেখালেখি নিয়ে ব্যস্ত ছিল। সুযোগ বুঝে আমি নিচে আসি। নিচে এসে আমি দেখতে পাই দুর্বিজয়বাবু তার ঘরে নেই। উনি অবশ্য একটা কারসাজি করে গিয়েছিলেন যাতে ওনাকে কেউ সন্দেহ করতে না পারে, কিন্তু আমার চোখকে উনি ফাঁকি দিতে পারলেন না। হুইল চেয়ারে উনি একটি পাশপালি সোজা করে রেখে বাইরে গিয়েছিলেন। আমি ওনার ঘরের দরজা খুলে ওনাকে ডেকে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতর ঢুকি। আমার সন্দেহই তারপরে সত্য প্রমাণিত হয়। সবটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। জগৎময় বাবু রেগে বলে ওঠেন, তার মানে ডাক্তারবাবু আপনি সবটাই জানতেন? শুধু জানতেনই না, উনি তো ছিলেন দুর্বিজয়বাবুর এই যাত্রাপালার মূল কাণ্ডারি। উনি তো এতদিন ভুল বুঝিয়ে রেখেছিলেন আপনাদের। কি তাই তো ডাক্তারবাবু? ডক্টর কোনো কথা বললেন না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ছি 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 ছি, তুই কেন এমনটা করলি দাদা? এমন একটা জঘন্য খেলা কেন খেললি তুই আমাদের সাথে? তুই আমাকে ছিৎকার করছিস? তোর লজ্জা করে না? এসবের মূলে তো তুই। তোর জন্যই তো এত কিছু করতে হলো আমাকে। যাক, এতক্ষণে নিজের মুখে স্বীকার করলেন তাহলে যে আপনার কিছু হয়নি, আপনি সম্পূর্ণ সুস্থ। এবার বলুন তো, মালিনী দেবীকে আপনি কেন খুন করলেন? ঋষিকেশের এই কথা শুনে সবার মুখের ভাব এমন হলো যেন এক্ষুনি হঠাৎ করে মাথায় বজ্রপাত হয়েছে। আপনি কি বলছেন ঋষিকেশ বাবু? বোন মালিনীকে খুন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ সর্বজয়া দেবী, মালিনী দেবীকে খুন করা হয়েছে। আর খুনটা করেছে ওনার স্বামী দুর্বিজয়বাবু নিজে। মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আমি মালিনীকে খুন করেছি? আছে প্রমাণ? কথাটি বলে রাগে ও উত্তেজনায় হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন দুর্বিজয়বাবু। এই তো আপনি নিজের পায়ে উঠে দাঁড়িয়েছেন। আমি এতক্ষণ যা যা বলেছি তা যে এক বিন্দু মিথ্যে নয় তা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত। তবুও আপনি যখন প্রমাণ চাইছেন তাহলে আমি অবশ্যই প্রমাণ দেব দুর্বিজয়বাবু। এই বলে ঋষিকেশ হুইল চেয়ারটার দিকে এগিয়ে গেল। তাতে লাগানো বসার সোফাটা এক হ্যাঁচকা টানে খুলে ফেলল সে। সেটা খুলে যেতেই সেখান থেকে বেরিয়ে এলো একটা শিশি। পকেট থেকে একটা গ্লাভস বের করে হাতে পরে নিয়ে শিশিটা হাতে নিল ঋষিকেশ। এই দেখুন, এটা একটা বিশেষ শিশি। এটা আপনার হুইল চেয়ারের সোফার ভিতর গেল কি করে দুর্বিজয়বাবু? দুর্বিজয় বাবুর চোখ বিস্ফারিত হয়ে উঠল। তার মুখে আর কোনো কথা সরছে না। কেন দাদা, তুই এটা কেন করলি? বৌদি তোর কি ক্ষতি করেছিল? চুপ কর বেয়াদব। তুই জানিস না তুই আর তোর পেয়ারের বৌদি মিলে আমার কি ক্ষতি করেছিস? হ্যাঁ, পুরো জীবনটা শেষ করে দিয়েছিস তোরা দুজনে। আর সেই কারণেই আপনি আপনার ভাইকেও মারতে চেয়েছেন, কি তাই তো? ঋষিকেশের এই কথায় আরও একবার সবাই অবাক হলো। দাদা আমাকে মারতে চেয়েছিল মানে? আপনাকে ওই হুমকি চিঠিগুলো বাইরের কেউ নয়, আপনার দাদাই পাঠাতেন। আপনার সাথে যে মালিনী দেবীর একটা সম্পর্ক ছিল সেটা তো আপনি আগে আমাকে বলেননি জগৎময় বাবু। জগৎময় বাবু মুখ নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, বৌদি মানে মালিনীর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা ছিল দাদার সাথে ওর বিয়ে হবার আগে থেকেই। কলেজে পড়ার সময় আমি আর মালিনী দুজনকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন মালিনীর বিয়ের কথা ওঠে তখন আমি কিছুই করতাম না। আমি সম্পূর্ণ বেকার ছিলাম। সে সময় দাদা নিজের ব্যবসা বেশ সফলভাবেই দাঁড় করিয়ে ফেলেছেন। দুর্ভাগ্যবশত দাদার সাথে মালিনীর বিয়ে স্থির হয়। মালিনীর বাবা খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন। তার মুখের ওপর কথা বলার সাহস মালিনীরও ছিল না। এদিকে আমিও আমার বাবার মুখের ওপর কিছু বলতে পারিনি। ফলস্বরূপ দাদার সাথেই মালিনীর বিয়ে হয়ে যায়। তারপর নিজের বাড়িতেই চোখের সামনে নিজের দাদার বউ হিসাবে মালিনীকে দেখে আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারিনি। কিন্তু বিশ্বাস করো দাদা, মালিনীর সাথে আমার কোনোদিনও কোনো শারীরিক সম্পর্ক ছিল না। কিন্তু তুই আমাদের দুজনকেই ভুল বুঝলি। অক্ষয়কেও তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস তুই এতদিন।
আর সেটা শুধুমাত্র সন্দেহের বশে। বিশ্বাস কর দাদা, অক্ষয় তোরই সন্তান। করি না, আমি তোদের কাউকে বিশ্বাস করি না। অক্ষয়কে আমি আমার ছেলে হিসেবে কিছুতেই মানব না, কিছুতেই না। অক্ষয় নিজের ঘরে ছিল। কখন সে নিচে নেমে এসেছে সেটা আমরা কেউই খেয়াল করিনি। সে ছুটে এসে দুর্বিজয়বাবুর জামার কলার ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই, আমিও মানি না তোমাকে আমার বাবা হিসেবে। তুমি একজন খুনি। তুমি আমার মাকে খুন করেছো। তুমি একজন খুনি। সবাই মিলে তাকে ছাড়ানোর চেষ্টা করল। ছাড়ো অক্ষয়, শান্ত হও, নিজেকে সামলাও। দুর্বিজয়বাবু অবশ্যই তার কৃতকর্মে শাস্তি পাবেন। না না, আমি ছাড়বো না ওনাকে। আমার মাকে থেকে থেকে কেঁদে ওঠে অক্ষয়। এরপর ডক্টর এবং দুর্বিজয়বাবুকে পুলিশ ধরে নিয়ে যায়। আমরাও সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরে আসি। শুনছিলেন আজকের গল্প বিশ্বাসে বিষ। গল্পকার সূর্য মাইতি। গল্প পাঠ এবং ডক্টরের ভূমিকায় আমি সায়ন, ঋষিকেশ সৌরভ, জগৎময় বাবু বাল্মীকি, দুর্বিজয় বাবু পার্থ, লালু সূর্য, অক্ষয় শুভম, সর্বজয়া দেবী ঝিনুক, পদ্মাবতী অঙ্কিতা। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সূর্য মাইতিকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকবেন।